বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকে শিক্ষা এবং কর্মজীবন নিয়ে আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার একজন প্রাক্তন ছাত্র, এবং সে আমার শিক্ষকতা জীবনের প্রথম ছাত্র। কারণ আমি শিক্ষকতা পেশায় যোগদান করেছি 2002 সালের শেষের দিকে, এবং তারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল 2003 সালে। সো 2002 সালে একদম তাদের পরীক্ষার যে প্রস্তুতি, শেষ পর্যায়ের যে প্রস্তুতি, ওই সময় আমি যোগদান করি, এবং তখনই তাদের সাথে আমার পরিচয় হয়েছে তার সাথে, এবং তার সাথে আরও কিছু সংখ্যক ছাত্র ছিল। তো তার নাম হলো ফজলুল করিম, এবং তার পুরা পরিচয় আমরা তার মুখ থেকেই শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমার প্রিয় স্যার শাহ আলম স্যার, আমরা ইসলামপুর কলেজে আর্টসে প্রথমে স্যারকে পাইছি, আমাদের খুবই সবারই প্রিয় স্যার। আমার নাম মোহাম্মদ ফজলুল করিম, আমি রূপনাই অর্থাৎ মেলান্দর থানা রূপনাই গ্রামে থাকি। আমার কর্মজীবন সিলেট এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। আচ্ছা, তাহলে সে ফজলুল করিম, তার জন্মস্থান মেলান্দহ উপজেলার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রূপনাই গ্রাম, এবং সে বর্তমানে কর্মরত আছে সিলেট জেলার এয়ারপোর্ট, সিলেট সদরের এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। আজকে ফজলু, কেমন লাগতেছে? স্যার, খুবই ভালো লাগতেছে আপনাকে পায়ে। আসলে কর্মব্যস্ততার মাঝে আপনাকে পাওয়া হয় না, এই জন্যই খুবই আনন্দিত যে অনেকদিন পর আমি আমার একজন স্যারকে দেখা পেলাম। না, আমার অনেক ভালো লাগতেছে যে অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে। আসলে অনেকদিন ধরে দেখা হয় না, বা অনেকের সাথে দেখা হইলেও ওইভাবে কথা বলার হয়তো সুযোগ হয় না। তা আমি অনুষ্ঠানটা আয়োজন করছি শুধু এই যে যোগাযোগের জন্য, একজনের সাথে একজনের যোগাযোগ। এখন তো বাস্তবে যোগাযোগ হচ্ছে, অনলাইনে যোগাযোগটাই বেশি। আচ্ছা, আজকে আলোচনার বিষয় হলো আমাদের শিক্ষা জীবন এবং কর্মজীবন নিয়ে। তা আমি তোমার কাছে জানতে চাইবো, তোমাদের শিক্ষা জীবন শুরু এবং শেষ কোথায়, একটু বলবো আমাদেরকে। আমার শিক্ষা জীবন আমাদের হাতে খড়ি হয় আমার রূপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর আমি রূপনাই উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। পরবর্তী জীবন ইসলামপুর লেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাশ করি। এইচএসসি ইসলামপুর কলেজ, এখন ইসলামপুর সরকারি কলেজ, এবং বিবিএস, যেটা আগে বিকম বলা হতো, বিবিএস আমি ইসলামপুর কলেজ থেকেই করা হয়। পরে চাকরি হওয়ার পরে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, মাস্টার ডিগ্রি কোন সাবজেক্টে করছো? আমি মাস্টার ডিগ্রি করছি ইংলিশে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে সে তার লেখাপড়া শুরু হয়েছে তার তোমার গ্রামের একটা প্রাইমারি স্কুল, সেটা হলো রূপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং হাই স্কুল হলো রূপনাই উচ্চ বিদ্যালয়, 8 পর্যন্ত। তারপর তুমি চলে আসছো ইসলামপুর সদরের নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি হয়েছে, নেকজাহান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হয়েছে। তারপর তুমি চলে আসছো হলো আমাদের ইসলামপুর কলেজ, যেটা এখন সরকারি হয়ে নাম হয়েছে ইসলামপুর সরকারি কলেজ। এখানে তুমি ইন্টারমিডিয়েট এবং বিবিএস ডিগ্রি দুটো তুমি এখানেই করছো। তারপর তুমি চলে গেছো সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কর্মজীবনে চলে গেছো। তার মধ্যে এই কর্মজীবন অবস্থায় তুমি মাস্টার ডিগ্রি করছো, মাস্টার্স করছো কোথা থেকে? সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং বিষয় ছিল ইংরেজি। আচ্ছা, এখন তোমার কি মনে পড়ে তুমি প্রথম দিন কার হাত ধরে বা কার সাথে স্কুলে গেছো? প্রথম দিন অবভিয়াসলি আমার বাবার হাত ধরে আমি স্কুলে গেছি। বাবাই আমাকে স্কুলে নিয়ে ভর্তি করাই দিয়েছে। আচ্ছা, তারপরে তোমার শিক্ষা জীবন শুরু। এরপরে তোমার যে একদম 1 থেকে শুরু করে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে তুমি যে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলা, এরপর তোমার পরিবারের কার অবদান বেশি? পরিবারের অবদান, বাবা এবং মা দুইজনের অবদান বেশি। অর্থনৈতিকভাবে বাবা যোগান দিছে। আর আমি যখন সকালে 6টায় কোনো ছাত্রদের সাথে ওই প্রাইভেটে চলে গেছি, তখন দেখা যায় যে আমার 6টায় আমার ভাত রান্না আম্মা রেডি করে দিছে। মানে এই সুযোগটা হয়তো সব ফ্যামিলিতে হয় না। সকাল 6টার সময় ভাত রান্না করে দেওয়া। সকাল 6টার সময় কোচিং এ বা প্রাইভেট পড়তে গেল, সকাল 6টায় আমার গরম ভাত থাকছে, শেষ খাওয়া দাওয়া শেষ। অনেক সাপোর্ট আছে, এটা বাবা মা সাপোর্ট। যেহেতু পরিবারে তুমি মানে সবার বড়, আমি সবার বড়, ভাই বোনের কাছে কোনো সাপোর্ট পাওয়ার সুযোগ হয় না, এরকম সুযোগ নাই। আচ্ছা, যেহেতু তুমি সবার বড়। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন হলো যে এই যে প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, আবার ইউনিভার্সিটি লেভেল, এই যে লেভেলগুলো তুমি পার হয়েছো, কোন লেভেলে তোমার পড়াশোনাটা সবচেয়ে বেশি হয়েছে, মানে বেশি তোমার জ্ঞান অর্জন হয়েছে তুমি মনে করো? কোন লেভেলে?
বেশি জ্ঞান অর্জন হয়েছে হাই স্কুল এবং কলেজ লেভেলটাই। ইউনিভার্সিটিতে তো যাওয়া আসা হয়েছে, পড়াশোনা করছি সার্টিফিকেটের জন্য। কলেজ এবং হাই স্কুল এই দুই লেভেলেই অনেক বেশি বেশি জ্ঞান অর্জন জ্ঞান অর্জন হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা কথা হলো যে তোমার এই পড়াশোনার যে পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি তুমি কি কোনো কোনো কিছু করছো নাকি? পড়াশোনার পাশাপাশি অবশ্যই টিউশনি করাইছি। আমি এসএসসি পাস করার পরে 2000 সাল থেকে আজ পর্যন্ত টিউশনি করাইছি, এবং কি পড়াশোনার খরচ আমি আমার বাবা মার কাছ থেকে অনেক নেইনি। এসএসসি পাস করার পরে বেশিরভাগ আমারটা আমি চালাইছি। আচ্ছা, এসএসসি পাস করার পরে থেকে আমি আমার মোটামুটি নিজে নিজে নিজেই করছি, ওই সাময়িক কিছু সাপোর্ট বাবা মার কাছ থেকে নিছি। আচ্ছা, এখন তোমার এই যে প্রাইমারি স্কুলে তুমি পাস করছো, প্রাইমারি স্কুলে কি এমন কোনো টিচার, তোমার প্রিয় কোনো শিক্ষক আছে যার আদর্শ নিয়ে তুমি বড় হয়েছো? প্রাইমারি স্কুলে আসলেও অনেক আগে সব স্যারই প্রিয়, যেমন সব স্যারই আমার প্রিয়। তারপরে একজনের নাম বলবা। নামটা আমার খেলো হইতাছে না। শিক্ষক নাকি শিক্ষিকা? শিক্ষক আচ্ছা, আমার সম্পর্কে দাদা লাগে। উনি আমার পাশের বাড়িতে থাকে, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিলেন, এবং উনি আদর্শ তুমি নিচ্ছো? আদর্শ নিছি। ওনার ছেলেরা অনেক ভালো অবস্থানে আছে। আচ্ছা, তাহলে এই হলো তোমার শিক্ষা জীবন সম্বন্ধে জীবন শুরু। আলোচনা। তারপরে তুমি কর্মজীবনে ঢুকলে কত সালে? কর্মজীবনে তো স্যার এর আগে আমি ব্রাকের অ্যাকাউন্টেন্ট ছিলাম। ব্রাক থেকে আমার আসলে হাই স্কুলে আসা, সিলেটেই ছিলাম। সিলেট থেকে 2013 সালে আমি কর্মজীবনে জয়েন মানে করি। তুমি ইয়াতে ব্রাকে কবে ঢুকলা? ব্রাকে 10-এ ঢুকছি। আর বের হলে কবে? 10-এ ঢুকে 6 মাস চাকরি করছি। 6 মাস পরে বের হয়ে গেছো? 6 মাস পরে অ্যাকাউন্টেন্ট ছিলা? ব্রাকের অ্যাকাউন্টেন্ট ছিলাম। তো ওখান থেকে বের হওয়ার কারণ কি? বের হওয়ার কারণ হলো যে দেখলাম যে এখানে আসলে ফিউচার ভালো না, অনেক পরিশ্রম। আর যে পরিশ্রমটা আমি এখানে করতেছি, আমি যদি আর একটু চেষ্টা করি কোনো ভালো জায়গায় জয়েন করতে পারি, তাহলে হয়তো আমার ফিউচারটা আরো ভালো হইতে পারে। আমি বলছি না যে ব্রাক খারাপ, সেটা না, যে অত না, আরো ভালো কিছু করার। মানে ব্যাগ খারাপ তা না, আরো ভালো, তুমি বেটার চান্স পাওয়ার কারণে তুমি চলে আসছো। আচ্ছা, ছাত্র জীবনে তুমি কি হওয়ার স্বপ্ন দেখতা? মানে বড় হয়ে কি হবা, এরকম কি স্বপ্ন ছিল? ছাত্র জীবনে স্বপ্ন ছিল যে হয়তো একটা গভর্নমেন্ট সার্ভিস করার। তো সেটা শুরু হোক, যেহেতু আমরা বিবিএস কমপ্লিট করা, আমরা তো হায়ার লেভেলে পারবো না, হয়তো এটা হয় নাই। কিন্তু আমি যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, মানে আমার যোগ্যতা অনুযায়ী আমার চাকরিটা হয়ে গেছে। আচ্ছা, এটাও তুমি নিজেকে সফল মনে করো? সফল, নিজেকে সফল। আচ্ছা, তাহলে তোমার সরকারি কোনো অফিসার হওয়ার স্বপ্ন থাকলেও এখন বর্তমানে যেখানে আছো তাতে তোমার কোনো আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো আফসোস নাই? আফসোস নেই, তুমি সফল, তোমার নিজের দাবি করা সফল। আচ্ছা, এখন কর্মজীবন, এই শিক্ষক যে মানে ব্রাকের ছেলে ঠিক আছে, ব্রাকটা ছেড়ে আসলে ঠিক আছে, কিন্তু শিক্ষকতা কেন? অন্য কোনো পেশাতে যেতে পারত না। এখানে আমি যখন ব্রাকে ছিলাম তখন একজন স্যারে বললো যে তুমি আইসিডি-তে নিবন্ধন করিয়ে হলে ইজিলি তুমি কম্পিউটারের শিক্ষক হতে পারো। তখন আমি এসে যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুর থেকে 6 মাসে কোর্স কমপ্লিট করি, নিবন্ধন হয়ে যায়। তো চাকরিটা আমার পাওয়াটা খুব সহজ হয়েছে। আইসিডি-তে চাকরি পাওয়া খুবই সহজ হয়েছে আমাদের সময়। প্রচুর পোস্ট খালি ছিল, এখনো খালি আছে। মানে শিক্ষক হওয়ার অনুপ্রেরণা কোথা থেকে আসলো? অনুপ্রেরণাটা আসছে, আমি ব্রাকে যখন চাকরি করি তখন আমার পাশের ফ্ল্যাটে একজন হেড স্যার ছিল, সে বললো যে আপনি শিক্ষক হয়ে যান। আচ্ছা, আপনি হয়তো এখানে একটু অফিসে সকালে যেতে হয়, শিক্ষক হলে হয়তো ওই সুযোগটা আপনার থাকবে না, আপনি একটু আরো আরামে চাকরি করতে পারবেন। তো ওই হিন্দু ভদ্রলোক, নামটা আমার খেয়াল নাই, তো উনি বলে দিছে আপনি চাকরি ছেড়ে দিয়ে তারপরে শিক্ষকতা করে ওখান থেকে হয়তো তোমার একটা অনুপ্রেরণা যাচ্ছে, তারপরে তো শিক্ষক হয়ে গেলাম। মানে পরিবার, বাবা মার পক্ষ থেকে কোনো হয়েছিল না? বাবা মার পক্ষ থেকে বলা হয়েছিল না চাকরি, বাবা মা আসলে চাকরি করলেই তো হইল, চাকরি। আচ্ছা, সৎভাবে একটা জীবন করলেই হয়, একটা যে কোনো একটা জীবিকা অর্জনের জন্য একটা পেশা নিলেই হয়, এরকম ছিল। আচ্ছা, এখন তো তুমি শিক্ষক হয়েছো, তাতে তোমার তো অনেক ছাত্রছাত্রী, কত সাবেক ছাত্রছাত্রী আছে, বর্তমান ছাত্রছাত্রী আছে। আচ্ছা, এটা এই ছাত্রছাত্রীদের যে তুমি পড়াইতেছো বা তাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার করতেছো, তাদের কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগে আর কোন জিনিসটা তোমার খারাপ লাগে? না, তাদের আসলে সবই ভালো লাগে, তারা খারাপ লাগার কিছুই নাই। তারা তো ছোট মানুষ, তারা এই বয়সে একটু দুষ্টামি করবে, আর এটাই স্বাভাবিক। আমরাও দুষ্টামি আপনাদের সাথে করছি, এটা খারাপ লাগার কিছু না, এইভাবে আমাদেরই কথা। তাদের সবই ভালো লাগে, তারা কেউ পড়াশোনা করতেছে, কেউ খেলাধুলা করতেছে। আর আমার স্কুলের স্টুডেন্ট এইবার জাতীয় পর্যায়ে একটা মেয়ে অ্যাথলেটিক্সে 4th হয়ে আসছে, গত বছরও 4th হয়ে আসছে।
তো সবই ভালো লাগে, আসলে খারাপ লাগার কিছুই নাই এখানে। মানে ছাত্রদের কাছ থেকে মানে খারাপ লাগার কোনো কিছু নাই, খারাপ লাগার কিছু নেই, ভালো লাগে সবকিছু। সবই ভালো লাগে। আচ্ছা, তাহলে শিক্ষক হওয়ার পরে এখন আর কোনো পেশায় যাওয়ার তো আর কোনো না ইচ্ছা নেই? এই বয়সে স্যার আর কোনো পেশায় যাওয়ার ইচ্ছা নাই, শেষ সময় হয়তো শিক্ষকতা হিসেবে থাকাই, তো শেষ পর্যন্ত এই পেশায় থাকবো এরকম আর কি? থাকবো এরকম এরকম পছন্দ, শেষ পর্যন্ত এই পেশায় থাকবো। শিক্ষকতা পেশায় থাকবো। আচ্ছা, এরপরে এই বিয়ে করছো কবে? বিয়ে করছি স্যার 18 সালের ডিসেম্বরে শেষ দিকে। 2018 সালে শেষ দিকে? শেষ দিকে, ডিসেম্বরের 10 তারিখ। মানে কি খাতিরের বিয়ে নাকি না না, পারিবারিক ভাবে? এরকম না, পারিবারিক ভাবেই হয়েছে। আমার বাড়ি জামালপুর, বিয়ে করছি নেত্রকোনা, চাকরি করি সিলেট। আচ্ছা, এখানে তো আর এখানে তো সন্দেহ হয় যে সন্দেহ পারিবারিক ভাবে কেমনে না। ইসলামপুর থেকে তোমার ইয়ে কেমনে পাশের আচ্ছা, পাশের স্কুলের এক বিএসসি স্যার ছিল, তার মাধ্যমে যোগাযোগ হয়েছে, সেই তারই এক রিলেটিভ। তাহলে এটা মানে তোমার মানে তুমি বিয়ে করো নাই, বিয়ে করাইছে? বিয়ে করাইছে পারিবারিক ভাবে। বিয়ে করাইছে। আচ্ছা, এখন এই বিয়ে করার আগের যে জীবনটা আর বিয়ে করার পরের যে জীবন, আগের জীবনটি ভালো ছিল নাকি বিয়ে করার পরের জীবনটি ভালো হলো? আসলে সবসময় তো আগের জীবনে ভালো ছিল এটাও বলা হবে, আবার বিয়ের পরের জীবনটাও একটু ভালো। মানুষের নির্দিষ্ট একটি বয়স না থাকে, বয়স হলে সে একা বাস করতে পারে না, এই জীবন সঙ্গিনীর দরকার। শুধু ওই একসাথে থাকার জন্যও না, আমি বলতেছি যে সবকিছু মিলেই বয়সের ভার হলে একজন আরেকজনকে একটু লুক দরকার আছে, এই জন্যই পরের জীবনটা ভালো। আর আগের জীবন তো সবসময় ভালো, একা একা থাকা, একা খাওয়া সবসময় ভালো স্যার। তাহলে বিয়ের আগের জীবনটা ভালোই ছিল? আগের জীবনই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। একদম ভালো ছিল, কোনো জবাবদিহিতা থাকতো না কোনো সময়। পরে খারাপ হলো কেন? না, পরের জীবনটাও খারাপ বলছি না, যে তারপরের জীবনটা মনে করেন যে যখন আমরা দুইজন, তখন তো আরেকজনকে নিয়ে চিন্তা ভাবনা থাকে, কোনো জায়গায় গেলে যে আমি কাউরে না কাউরে বাসায় রেখে আসছি। তা আগে এই চিন্তাটা থাকতো না, আগে যে এক জায়গায় গেছি যে কখন বাসায় ফিরবো এরকম মাথায় চিন্তা থাকতো না, কিন্তু এখন চিন্তা থাকে যে ওয়াইফ আছে, বাচ্চা আছে, নির্দিষ্ট টাইমে বাসায় ফিরতে, তা নাহলে তারাও তো আমার জন্য চিন্তা করবে। আমি এই দৃষ্টিতে বলছি স্যার। যে তারপরেও আগের জীবনটা খারাপ ছিল না? আগের জীবনও খারাপ ছিল না, সেটাও ভালো ছিল, পরের জীবনটাও ভালো ভালো হলো, কিন্তু তাহলে মোটামুটি ব্যালেন্স, মোটামুটি ব্যালেন্স, ব্যালেন্সের মতো ব্যালেন্স হয়েছে আর কি। আচ্ছা, তাহলে তোমার এখন পর্যন্ত তোমার যতগুলো কর্মকাণ্ড করে আসছো, কোন জায়গায় তুমি সফল বলে মনে করো যে এই জায়গায় তোমার সফলতাটা বেশি আর কি? সফলতা স্যার প্রত্যেকটা কাজেই আসলে ব্যর্থ হয় নাই, পারিবারিক থেকে শুরু করে চাকরি জীবনে। তো আমার ইচ্ছে, আমি তো মূলত কমার্সের স্টুডেন্ট, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে কোনো চাকরি করি না, আমি চাকরি করি আইসিডি বা কম্পিউটারের। তা আমি ওটাতে ধরছি, মনে করছি যে এই কাজ আমার দ্বারা হবো, আমি আইসিডি শিক্ষক হয়ে ছাড়ছি, এই জায়গায় আমি সফল। সফল। আর জীবনে কোনো ব্যর্থতা আছে কি? ব্যর্থতা তো হয়তো একটাই, যে আমি আমার সাবজেক্ট ওয়ারি টিচার হইতে পারছি না, অ্যাকাউন্টিং পড়লাম, অ্যাকাউন্টিং এ শিক্ষকতা পারলাম না, শিক্ষকতা এটা ব্যর্থতা মনে করো? ব্যর্থতা মনে করি যে আমি অন্য সাবজেক্টের শিক্ষক। আচ্ছা, এখন তুমি এই অ্যাকাউন্টিং তো তুমি অনেকদিন ধরে পড়ছো, 9-10 পড়ছো, ইন্টারমিডিয়েট? আমি একবার পিওর কমার্স, আমার কমার্সের মধ্যে কোনো ই নাই, মানে সন্দেহ নাই। মানে 9-10 2 বছর, 9-10 ইন্টারমিডিয়েট 2 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, আর বিবিএস হলো 3 বছর, 7 বছর 7 বছর অ্যাকাউন্টিং পড়ছো। 7 বছর। এখন অ্যাকাউন্টিং এর যে এক মায়ের একটা থিম, ওগুলোর সাথে কি তোমার বাস্তব জীবন বা কর্মজীবনের কোন মিল আছে? আমি আসলে সবকিছু অ্যাকাউন্টিং এর মাধ্যমেই করি। কারণটা হলো আমার পারিবারিক হিসাব থেকে শুরু করে মাসিক বাৎসরিক খরচ, মাসিক যে খরচগুলো আছে, আমি ঈদে কত টাকা খরচ করবো, এটা আমার আরো 2 মাস আগে বাজেট করা হয়ে গেছে। তাহলে অ্যাকাউন্টিং পড়ে মিলে গেছে, আমি এই ঈদে কত খরচ করবো আর সামনের মাসে কত খরচ করবো, এটা আমার অ্যাকাউন্টিং করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন একটা পিছনের একটা প্রশ্ন করি, সেটা হলো তুমি যখন ছাত্র ছিলে, যেভাবে মনোযোগ নিয়ে স্কুলে গেছো বা যেভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো বা স্যার ম্যাডামদেরকে যেভাবে তুমি মূল্যায়ন করছো, বর্তমানে ছাত্ররা কি ওইভাবে মানে মনোযোগ দিয়ে পড়াশোনা করে বা স্যার ম্যাডামদেরকে ওইভাবে মূল্যায়ন করে, সম্মান করে? বর্তমান প্রেক্ষাপটটা একটু ভিন্ন, সবার কথাই বলা যাবে না যে মনোযোগ দিয়ে পড়ে না। কিছু স্টুডেন্ট মনোযোগ দিয়ে পড়ে, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক আছে এবং কি সম্মান করে। তো কতিপয় কিছু স্টুডেন্ট তারা হয়তো এই লাইনের বাইরে আছে। আগেও এলাকা ছিল নাকি? আগেও এরকম ছিল, এখনো আছে এরকম আছে। মানে সব স্টুডেন্ট, তবে আগের তো না, এখনের ছেলেমেয়েরা এই ইলেকট্রনিক যুগে
একটু হয়তো অন্য জায়গায় কনভার্ট হতে শুরু করছে, পড়াশোনা একটু মনোযোগী তুলনামূলক কম, তারপরেও এখনো ছেলে মেয়েরা কম পড়লেও ভালো পারে, ভালো পারে না? আচ্ছা, আগের তুলনায় অনেক ভালো পারে, অনেক ভালো পারে, মানে মেধাবী। মেধাবী তারা। আচ্ছা, মেধাবী অনেক বেশি আর কি, বেশি, তাই না? আচ্ছা, এখন আমরা এই অ্যাকাউন্টিং, তুমি তো 7 বছর অ্যাকাউন্টিং করছো না? 7 বছর অ্যাকাউন্টিং, 7 বছর অ্যাকাউন্টিং করে তো অনেক বড় হিসাব মিলেছো, অনেক 7 বছর বড় হিসাব মিলেছো না? এখন কি নিজের জীবনে হিসাবটা কি মিলছে? কাছাকাছি স্যার, আর জীবন তো অনেক বাকি আছে। বাকি আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। জীবন অনেক বাকি ধন্যবাদ। আছে। এখনো হ্যাঁ। যদি বলি যে মিলে গেছে, মিলে গেছে হবে না, আবার মিলে নাই এটা বলা যাবে না। বলা যাইতেছে না, সব মিলিয়ে মিলতেছে, মিলবে, সামনে সময় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমাদের তোমাদের নিজের জীবনের যে হিসাবটা এখনো তো ক্লোজ হয়নি, ক্লোজ হয়নি। কাছাকাছি না মিললেও মেলার সম্ভাবনা ভবিষ্যতে আছে। আছে। আচ্ছা, তাহলে আমরা একদম অনুষ্ঠানের সুদর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্বে চলে আসছি। আমি তার পরিচয়টা আমি আরেকবার বলে দিচ্ছি। সে হলো ফজলুল করিম। তার জন্মস্থান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রূপনাই গ্রামে, এবং সে বর্তমানে কর্মরত আছে সিলেট জেলার সিলেট সদরের এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। তো আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত চলে আসছি, তার সাথে আলোচনা করে অনেক ভালো লাগলো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আমি ফজলুল করিম তার নাম, কিন্তু আমরা ডাকছি আর কি ফজলু বলে। হ্যাঁ, সে আমাদের অনেক প্রিয় একটা নাম, ফজলু। তো ফজলুকে অনুরোধ করবো, আমার একটা পেজ আছে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি, এই পেজ সম্বন্ধে তার যে ছাত্রছাত্রী আছে বা ভবিষ্যতের যারা ছাত্রছাত্রী হবে তাদের উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য। ধন্যবাদ। আসলে আমি শাহ আলম, আমার স্যার একাডেমি, আসলে আমরাও স্যারের কাছে যখন আসছি অনেক সুন্দর করে স্যার আমাদেরকে কাছাকাছি বসে শিখাইছে। তবে এখন যে পেজটা দেখলাম, এই ইলেকট্রনিকের যুগে, সোশ্যাল মিডিয়া যুগে আর কাছাকাছি বসে না, দূরে থাকলেও কাছাকাছি শেখা যায়। তা আমি সবাইকে অনুরোধ করব যে এই পেজে সবাই অংশগ্রহণ করা, এবং কি নিজেকে আপডেট করার জন্য, অ্যাকাউন্টিং বা অন্যান্য বিষয়ে আপডেট করানোর জন্য এই পেজে সবাইকে যাতে থাকে, এই অনুরোধ থাকলো। আমরাও আছি, এবং কি আমাদের পরবর্তী প্রজন্ম যে স্টুডেন্টগুলো থাকবে, আমরা যেহেতু শিক্ষক, তাদেরকেও এই পেজে অনুপ্রেরণা যোগাবো দেখার জন্য, এই আমার ইচ্ছা।